আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বায়োলজি ক্লাস শুরু করছি। আমাদের এইচএসসি বায়োলজি যে সিলেবাস রয়েছে সেটা আমরা সম্পূর্ণরূপে কভার করব, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। সো আমরা উভয় পেপারই আমরা ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। সো আজকের থেকে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের আমরা প্রথম চ্যাপ্টারটা পড়ব, অর্থাৎ কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। এই চ্যাপ্টারটা আমরা পড়ার চেষ্টা করব। সো তোমরা কারা কারা যুক্ত হচ্ছ কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ, এবং লাইভটা তাড়াতাড়ি তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে করে সো আমাদের আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হচ্ছে কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। সো বই হিসাবে তোমরা কোনটা ইউজ করো? জেনারেলি আমরা সাধারণত আবুল হাসান স্যারের বই ইউজ করি উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে। সো বোটানির আমরা যে পড়াশোনা করব মোস্টলি ফ্রম আবুল হাসান স্যারের বই থেকে। সো আবুল হাসান স্যারের বই তোমাদের জন্য রেকমেন্ডেড অবশ্যই। সো তোমরা কারা কারা যুক্ত হচ্ছ একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও। সো আমরা বেশি সময় নেব না, ক্লাসটা এখনই ইনশাল্লাহ আমরা শুরু করব। সো তোমরা কারা কারা যুক্ত হচ্ছ কাইন্ডলি তোমাদের কোথা থেকে যুক্ত হচ্ছ আমাদের কমেন্টে জানিয়ে দাও। সো আমরা আজকে পড়ব হচ্ছে কোষ ও এর গঠন। সো কোষ বা সেল এই জিনিসটা প্রথম কে আবিষ্কার করেন, এবং এই সম্বন্ধে এর ইতিহাস এবং তোমার হচ্ছে কোষের বিস্তারিত প্রাথমিক যে আলোচনা রয়েছে সেটা আমরা এই ক্লাসে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলো আমরা শুরু করি। সো প্রথমত কোষ বা সেল জিনিসটা আসলে প্রথমত কে আবিষ্কার করেন, প্রথমত কে দেখছিলেন এই কোষ জিনিসটাকে? প্রথমত কোষ আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক নামক ব্যক্তি প্রথমত কোষ দেখছিলেন। সো তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কিউরেটর হিসেবে, অর্থাৎ সেখানকার রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন রয়েছে সেখানে তিনি কিউরেটর পদে কাজ করতেন, চাকরি করতেন। সো তিনি যেহেতু কিউরেটর পদে চাকরি করতেন, তো সেখানকার যে যন্ত্রপাতি রয়েছে এবং সেখানকার যে অনুবীক্ষণ যন্ত্রপাতি রয়েছে সেটা দিয়ে তিনি বিভিন্ন জিনিসপত্র দেখার চেষ্টা করতেন তার অবসর সময়ে, ঠিক আছে? সো এইভাবে দেখতে দেখতে একদিন রবার্ট হুক 1665 সালে কি করছিলেন? রবার্ট হুক সেলকে তিনি মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিলেন, এবং সেই দেখার পরে তিনি কি কি দেখতে পেয়েছিলেন তা একটা বইয়ে তিনি নোট ডাউন করছিলেন, ঠিক আছে? সো প্রথমত তিনি যে জিনিসটা দেখেছিলেন সেটা হচ্ছে, এবং সেটাকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন, তিনি বলেছিলেন যে সেলগুলো দেখতে কীরকম ছিল? প্রিজনার সেলস, অর্থাৎ জেলের যেমন কোষ্ঠ আছে বা জেলের যে খুব 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 ঘর আছে আসামিদের জন্য, তিনি কোষের যে তিনি কোষকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে কোষগুলো এই যে প্রিজনার সেলসের মতো, অর্থাৎ জেলের যে প্রকোষ্ঠ রয়েছে সেগুলোর মতো দেখতে তিনি কোষ বলতে তিনি এই প্রিজনার সেলস বুঝিয়েছিলেন, ঠিক আছে? জেলের প্রকোষ্ঠের মতো তিনি দেখেছিলেন। এরপরে তিনি এগুলোকে বলেছিলেন হচ্ছে সেলস অফ হানি বি, সেলস অফ হানি বি, অর্থাৎ মৌমাছির যে প্রকোষ্ঠ রয়েছে, মৌমাছির যে চাক রয়েছে সেগুলোর মতো তিনি, মৌমাছির যে চাকে যে খোপ 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 রয়েছে, তিনি মাইক্রোস্কোপের নিচে এরকম মৌমাছির চাকের মতো খুব 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 জোর জিনিস তিনি দেখেছিলেন। এবং তিনি এটাকে কি বর্ণনা করেছিলেন? সেলস অফ হিমালয়া। তিনি এটাকে সেলস অফ হিমালয়া হিসাবে ব্যাখ্যা করেছিলেন, ঠিক আছে? তিনি এই যে মাইক্রোস্কোপ দিয়ে এই যে তিনি কোষ দেখলেন, এবং তিনি বলতেছেন যে কোষগুলো কীরকম ছিল? প্রিজনার সেলসের মতো। এবং তিনি বলেছিলেন যে সেলস অফ হানিবি, অর্থাৎ মৌমাছির যে চাক রয়েছে সেই চাকগুলোতে যে প্রকোষ্ঠ রয়েছে সেই প্রকোষ্ঠের মতো তিনি দেখেছিলেন, এবং সেগুলোকে বলেছিলেন তিনি সেলস অফ হিমালয়া। এই তথ্যগুলো রবার্ট হুক 1665 সালে তিনি মাইক্রোগ্রাফিয়া বই, এই তথ্যগুলো দিয়ে একটি বই লিখছিলেন, এবং সেই বইয়ের নাম কি দিয়েছিলেন? মাইক্রোগ্রাফিয়া। সেই বইয়ের নাম কি দিয়েছিলেন? মাইক্রোগ্রাফিয়া। সেই বইয়ের নাম তিনি দিয়েছিলেন হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ওকে, সো রবার্ট হুক যে বইটা লিখেছিলেন সেই বইটার নাম কি ছিল? মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, মাইক্রোগ্রাফিয়া। সো এই যে প্রথম রবার্ট হুক কোষ নিয়ে একটা প্রাথমিক আলাপ দিয়েছিলেন, এবং সেই আলাপগুলো তিনি যে বইয়ে লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া নামক একটা বই লিখেছিলেন তিনি। এই মাইক্রোগ্রাফিয়াতে তিনি সেল সম্বন্ধে তার যে প্রাথমিক আইডিয়া তিনি পেয়েছিলেন মাইক্রোস্কোপের নিচে একটা সেল রেখে, সেটা সম্বন্ধে তিনি বিস্তারিত এই বইটাতে লিখেছিলেন, এবং এই বইটার নাম কি? মাইক্রোগ্রাফিয়া।
সো এই মাইক্রোগ্রাফিয়া বইয়ে তিনি সর্বপ্রথম পৃথিবীতে কোষ সম্বন্ধে একটা আলাপ শুরু করেছিলেন যে কোষ কেমন হইতে পারে। এইটা তিনি প্রথম মাইক্রোগ্রাফিয়া বইয়ে লিখেছিলেন এবং সেখানে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি যে কোষটা দেখেছিলেন তোমার হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের নিচে, সেই কোষটা দেখতে কিরকম ছিল, মৌমাছির চাকের মতো, যে খোপ খোপ খোপ, এবং জেলের মধ্যে যে প্রকোষ্ঠগুলো থাকে, যে আসামিদের রাখার জন্য খোপ খোপ থাকে, সেগুলোকে তিনি বর্ণনা করেছিলেন প্রিজনার সেলস হিসেবে এবং বলছিলেন যে সেগুলো দেখতে সেলস অফ হানি বি, মৌমাছির চাকের মতো দেখতে, এবং সেলস অফ হিমালয়া তিনি এগুলোকে বলেছিলেন। এবং এই ইনফোগুলো তিনি মাইক্রোগ্রাফিয়া নামক একটি বইয়ে সংবলিত করেন এবং সেই বইটা প্রকাশ করেন 1665 সালে। রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম এই কোষ তিনি আবিষ্কার করেন। সো তিনি কোথায় কাজ করতেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কিউরেটর পদে তিনি কাজ করতেন। এই কারণে রবার্ট হুককে সাইটোলজি বা কোষ তত্ত্বের জনক বলা হয়, কোষবিদ্যার জনক বলা হয়। সো কোষবিদ্যার জনককে রবার্ট হুক সাইটোলজির জনককে রবার্ট হুক। সো তোমরা কারা কারা ক্লাসটা করছো তোমরা কমেন্টে জানিয়ে দাও। সো সর্বপ্রথম রবার্ট হুক 1665 সালে অনুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ দেখেছিলেন এবং সেই ইনফোগুলো তিনি জেনেছিলেন সেগুলো তিনি মাইক্রোগ্রাফিয়া বইয়ে লিখেছিলেন। এই কারণে কোষবিদ্যার জনক, সাইটোলজির জনক, ফাদার অফ সাইটোলজি বলা হয় রবার্ট হুককে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো চলো আমরা নেক্সট যে টপিক রয়েছে আমরা সেখানে চলে যাই। ওকে, সো পৃথিবীতে তোমরা বলো তো সর্ববৃহৎ কোষ কোনটা? মানে যে কোষটা, পৃথিবীতে তো অনেক প্রকারের কোষ আছে, হ্যাঁ, তোমার শরীরে অসংখ্য কোষ আছে, মিলিয়ন বিলিয়ন কোষ রয়েছে। সো এই পৃথিবীতে সর্ববৃহৎ কোষ কোনটা? সর্ববৃহৎ কোষ কোনটা জানো কি? সর্ববৃহৎ কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে এই পৃথিবীর সর্ববৃহৎ কোষ এবং এর পরিমাপটা কি? 17/12.5 সেন্টিমিটার। সো উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কোষ। পৃথিবীর সর্ববৃহৎ কোষের নাম কি? উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কোষ। সো উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কোষ এবং এর পরিমাপটা কি? 17, দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার। এইটা হচ্ছে তোমার সর্ববৃহৎ কোষের পরিমাপ। ওকে, সো যদি প্রশ্নে আসে যে পৃথিবীর সর্ববৃহৎ কোষের পরিমাপ কোনটি নিচের, তাহলে তোমাকে কিন্তু দাগাইতে হবে 17/12.5 সেন্টিমিটার। অর্থাৎ পৃথিবীর সর্ববৃহৎ কোষের পরিমাপ কি? দৈর্ঘ্য 17 সেন্টিমিটার এবং প্রস্থ 12.5 সেন্টিমিটার। এবং এই কোষটা কার? উট পাখির ডিম। ওকে, এবং সব থেকে লম্বা কোষ কোনটা? লম্বা কোষ, দ্য লংগেস্ট সেল, লম্বা কোষ কোনটা? সেটা হচ্ছে আমাদের মোটর নিউরন। এর দৈর্ঘ্য কত? 1.37 মিটার। 1.37 মিটার। মানব দেহের যে মোটর নিউরন রয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে লম্বা কোষ, সব থেকে লম্বা কোষ। এর দৈর্ঘ্য সব থেকে বেশি এবং এই দৈর্ঘ্যের পরিমাণ কত? 1.37 মিটার। এটা হচ্ছে মোটর নিউরন কোষের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে দুইটা ইনফো জানলাম। একটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কোষ কোনটা? উট পাখির ডিম। এবং সব থেকে লম্বা কোষ কোনটা? মোটর নিউরন কোষ। এবং এর দৈর্ঘ্য কত? 1.37 মিটার লম্বা। এরপর আসো যে আমরা দেখলাম যে রবার্ট হুক 1665 সালে
সো আমরা দেখলাম একটু আগে যে রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছিলেন। সো সেই কোষগুলো কিন্তু জীবন্ত কোষ ছিল না, ওগুলো মৃত কোষ ছিল। সো সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে, কিন্তু জীবিত কোষ কে আবিষ্কার করেন? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। জীবিত কোষ আবিষ্কার করেন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তিনি কি ছিলেন? একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, ঠিক আছে। সো অ্যান্টনি ভন লিউয়েনহুক তিনি সর্বপ্রথম জীবিত কোষ দেখেন। তাহলে মৃত কোষ দেখছিলেন হচ্ছে রবার্ট হুক 1665 সালে, আর জীবিত কোষ সর্বপ্রথম দেখছেন কে? জীবিত কোষ দেখেছেন যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, তিনি একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন। সো তিনি কোন কোষটা দেখছিলেন? তিনি দেখেছিলেন হচ্ছে এনিম্যালাকেলি। সো এই কোষটা কোথায় কোথায় থাকে? তোমার হচ্ছে শিরা ও ধমনীর রক্ত প্রবাহে এই যে তোমার এনিম্যালাকেলি কোষটা থাকে, এবং দাঁতের ফাঁকের ময়লাতে থাকে, এবং বমি, রক্ত, মলমূত্র, বীর্য, শুক্রাণু এগুলোতে তোমার এই কোষটা থাকে। সো অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম তিনি জীবিত কোষ দেখেন, এবং এই ইনফোটা তিনি ডাকযোগে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে প্রেরণ করেন। অর্থাৎ অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ দেখেন। মৃত কোষ দেখেন কে? একটু আগে আমরা পড়ছি, মৃত কোষ দেখছিলেন, সর্বপ্রথম কোষ দেখছিলেন, এবং সেই কোষটা মৃত কোষ ছিল। সো মৃত কোষ দেখছিলেন রবার্ট হুক, কিন্তু জীবন্ত কোষ প্রথম দেখেছেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। এবং অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক এই যে তিনি এই তার আবিষ্কার, সেটা তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনে প্রেরণ করেন। ওকে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে পৃথিবীতে কোষ কি আগে থেকেই ছিল? একদম যদি তুমি কল্পনা করো যে এই পৃথিবীর বয়স তো অনেক বছর হইল, হ্যাঁ। সো এই পৃথিবীর যে সৃষ্টি হয়েছে, সেই তখন থেকে কি কোষ, যেরকম আমাদের যে কোষ, এই কোষের মতোই কি আগের কোষগুলো ছিল? তাহলে আগের কোষ কই থেকে সৃষ্টি হয়েছে? এই কোষ জিনিসটা কই থেকে আসছে? এখন এটা আমাদের প্রশ্ন, যে পৃথিবীতে সর্বপ্রথম যে কোষটা ছিল, সেই কোষটার উদ্ভব কই থেকে হয়েছে? একটা কোষ থেকে না হয় আরেকটা কোষ হয়েছে, ধরে নিচ্ছি যে একটা কোষ থেকে আরেকটা কোষ হচ্ছে, আরেকটা কোষের সৃষ্টি হচ্ছে, ওই কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হচ্ছে, কিন্তু সর্বপ্রথম যে কোষটা ছিল, সেই কোষটা কই থেকে আসছে? এই প্রশ্নের উত্তর আমাদেরকে এখন খোঁজার চেষ্টা করবো আমরা, হ্যাঁ। সো সর্বপ্রথম যে কোষটা ছিল, সেই কোষটা, প্রথম কোষের সৃষ্টি কিভাবে হয়েছে? এখন এইটা আমরা একটু জানার চেষ্টা করব, যে প্রথম যে কোষটা ছিল, সেই কোষটা কিভাবে সৃষ্টি হয়েছে, প্রথম কোষের সৃষ্টি কিভাবে হয়েছে, এইটা আমরা এখন জানার চেষ্টা করব। ওকে, সো প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ কোষ কি একটা এমনিতেই ছিল, কোথাও থেকে হয় নাই? আগের থেকে কি একটা কোষ ছিল, নাকি কোষ কোথা থেকে আসছে? প্রি এক্সিস্টিং সেল ছিল কি পৃথিবীতে? একটা কি এমনিতেই কোষের আবির্ভাব হয়েছে, নাকি পৃথিবীর শুরু থেকে একটা কোষ ছিল? না, পৃথিবীর শুরু থেকে একটা কোষ ছিল না। এই সম্বন্ধে বিভিন্ন প্রকারের হাইপোথেসিস আছে। সো আমরা একটা ইন্টারেস্টিং হাইপোথেসিস পড়বো এখন, সেটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। ঠিক আছে, সো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস দেন হচ্ছে স্ট্যানলি মিলার এবং উরি। তো প্রথম কোষ জ্বর উপাদান থেকে সৃষ্ট। স্ট্যানলি মিলার এবং উরি এই দুইজন ব্যক্তি প্রথম বলেন যে প্রথম যে কোষটা ছিল, সেটা তোমার জ্বর উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, জ্বর উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। পৃথিবীর যে প্রথম কোষ, সেটা জ্বর উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। এই কথা কে বলেন? স্ট্যানলি মিলার এবং উরি। ঠিক আছে, সো এখন আমরা পড়ব হচ্ছে তোমার যে প্রথম যে কোষটা ছিল, সেই কোষটা কোথা থেকে আসছে? আমরা একটু আগে পড়ছি যে প্রথম কোষ জ্বর উপাদান থেকে সৃষ্টি হয়েছে। এটা কে বলছিলেন? স্ট্যানলি মিলার এবং উরি। ঠিক আছে, সো আমরা সেই যে জ্বর উপাদান থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এটা একটা হাইপোথেসিসের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। সেই হাইপোথেসিসটার নাম কি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। সো এখন আমরা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিসটা পড়ার চেষ্টা করব। সো অ্যাকর্ডিং টু দ্য আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, আমরা কি জানি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিসের মতে
আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কি বলছে যে কোষে যা যা থাকবেই। আর আচ্ছা আমরা এইটা পরের পৃষ্ঠায় আছে, পরের পৃষ্ঠায় একটু দেখে নিই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসে কি কি আছে। দেখো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস অনুসারে প্রথম কোষটা কিভাবে আবির্ভাব হয়েছে, প্রথম কোষটা কিভাবে আসছে। অ্যাকর্ডিং টু দ্য আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস প্রথম কোষ জড়বস্তু থেকে সৃষ্টি হয়েছে। এটা কে বলছে? স্ট্যানলি মিলার এবং উরি। সো প্রথম কোষ জড়বস্তু থেকে সৃষ্টি হয়েছে। এবং প্রথম কোষটা কিভাবে সৃষ্টি হয়েছে? প্রথম কোষটা তোমার লাইটেনিং এর ফলে, অর্থাৎ আমরা যে এই যে বিদ্যুৎ চমকাইতে দেখি না আমরা, সেই বিদ্যুৎ চমকানোর ফলে লাইটেনিং এর ফলে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এবং তোমার হচ্ছে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প দিয়ে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই বিদ্যুৎ যে চমকায়, তোমরা তো বিদ্যুৎ চমকাইতে দেখছো বর্ষাকালে বিদ্যুৎ চমকায় না, সো এটাকে বলা হয় ইংরেজিতে লাইটেনিং। সো লাইটেনিং এর ফলে তোমার মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস এবং তোমার হচ্ছে জলীয় বাষ্প অর্থাৎ H2O যেটা গ্যাস আকারে আছে সেইটা দিয়ে কি সৃষ্টি হয়েছিল? অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। এটা মনে রাখো, লাইটেনিংয়ের ফলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প মিলে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। সেই অ্যামাইনো অ্যাসিড কি হয়েছিল? গভীর সমুদ্রে কার্বনের যৌগ তৈরি হইল। প্রথমে লাইটেনিং হইল, তারপর সেখান থেকে গভীর সমুদ্রে কার্বনের যৌগ তৈরি হলো। তারপরে কি হয়েছিল? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হলো। তারপরে আরএনএ দিয়ে বংশগতি শুরু হলো এবং পরবর্তীতে ডিএনএ সৃষ্টি হলো। তারপরে নিউক্লিয়াস সুগঠিত হয়ে আদি এবং প্রকৃত কোষ হলো। তাহলে এখানে কয়েকটা স্টেপ তোমরা লক্ষ্য করতেছো। প্রথমে হচ্ছে লাইটেনিং হয়েছে, লাইটেনিং বা বিদ্যুৎ চমকাইছে। সেই বিদ্যুৎ চমকানোর ফলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প মিলে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। সেই অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হওয়ার পরে তারপরে আমরা পরবর্তী স্টেপে দেখতেছি যে গভীর সমুদ্রে কার্বনের যে তোমার হচ্ছে যৌগ সেটা তৈরি হয়েছে। সেই কার্বন যৌগর পরে কি সৃষ্টি হয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে। তারপরে আরএনএ দিয়ে বংশগতি শুরু হয়েছে এবং পরবর্তীতে ডিএনএ সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস সুগঠিত হয়ে আদি বা প্রকৃত কোষ সৃষ্টি হয়েছিল। সো এখানে আমরা দেখতেছি বিদ্যুৎ চমকানোর ফলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস এবং তোমার হচ্ছে জলীয় বাষ্প মিলে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। সেই অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। তারপরে আমরা কার্বনের যৌগ কোথা থেকে সৃষ্টি হয়েছিল? গভীর সমুদ্রে কার্বনের যৌগ তৈরি হয়েছিল। তারপরে তোমার ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে। তারপরে আরএনএ দিয়ে বংশগতি শুরু হয়েছে এবং তারপরে ডিএনএ সৃষ্টি হয়েছে এবং নিউক্লিয়াস সুগঠিত হয়ে তারপরে তোমার আদি কোষ এবং পরবর্তীতে প্রকৃত কোষের শুরু হয়েছে। সো এই হচ্ছে তোমার আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। ওকে, সো আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস পড়ছি, ঠিক আছে। সো আমাদের প্রশ্ন ছিল যে প্রথম কোষটা কিভাবে আসছে। একদম পৃথিবীর ইতিহাসে প্রথম কোষ পৃথিবীর সৃষ্টি থেকে কি একটা কোষ ছিল? না। অ্যাকর্ডিং টু দ্য আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস তোমার প্রথম কোষটা কোথা থেকে আসছে? একটা জড় পদার্থ থেকে আসছে, জড়বস্তু থেকে আসছে। এটা কে বলছেন? স্ট্যানলি মিলার এবং উরি। এবং এখান থেকে আমরা পাইছি কি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। ওকে, সো এখন আমরা যে জিনিসটা দেখব যে একটা কোষে মাস্ট কি থাকবে, একটা কোষে মাস্ট কি অবশ্যই থাকবে। একটা কোষে কি থাকবে? একটা কোষে তোমার কোষ ঝিল্লি থাকবে এবং সেখানে কি থাকবে? ফসফোলিপিড বাইলেয়ার থাকবে। একটা কোষে কয়েকটা জিনিস মাস্ট থাকে, তার মধ্যে অন্যতম কি? কোষ ঝিল্লি। এবং কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। এবং সেখানে কি থাকবে? অবশ্যই সাইটোপ্লাজম থাকবে। এবং সাইটোপ্লাজমে কি থাকে? প্রোটিন এবং লিপিড থাকে। প্রোটিন এবং লিপিড দিয়ে সাইটোপ্লাজম গঠিত এবং সেখানে নিউক্লিয় বস্তু ডিএনএ বা আরএনএ থাকে। সো একটা তোমার হচ্ছে একটা কোষে মাস্ট তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার। এরপরে থাকে সাইটোপ্লাজম কি দিয়ে গঠিত? প্রোটিন এবং লিপিড। এবং তারপরে কি থাকে? মাস্ট নিউক্লিয় বস্তু ডিএনএ বা আরএনএ। সো একটা কোষে মাস্ট তিনটা উপাদান থাকেই। একটা কোষে মাস্ট তিনটি উপাদান থাকে। কি? কোষ ঝিল্লি, সেটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত হয়।
2 নম্বর হচ্ছে কি 2 নম্বর হচ্ছে তোমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয়। এবং 3 নম্বর কি নিউক্লিয় বস্তু। নিউক্লিয় বস্তু কি ডিএনএ বা আরএনএ। সো এই 3টা উপাদান একটা কোষে মাস্ট থাকবেই। ওকে, সো এখন এই হচ্ছে আমাদের এখানে আমরা দেখলাম। ওকে, আচ্ছা এখন আমরা কি পড়বো দেখো। আচ্ছা এখন আমরা কি দেখব, আচ্ছা তোমরা দেখি কে কে যুক্ত হয়েছো আমাদের সাথে। সো সাদিন, ওয়ালাইকুম আসসালাম, তুমি অনেকক্ষণ আগে সালাম দিয়েছিলা। সো তোমরা যারা যারা যুক্ত হয়েছো ক্লাসটা তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিতে পারো। ওকে, সো আমরা আবার আমাদের পড়াশোনায় ফেরত যাই। ওকে, আচ্ছা তাহলে দেখো ওকে, তাহলে আমরা পড়ছি যে সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা, তাই তো? সাইটোলজি মানে কোষবিদ্যা। সো এই সাইটোলজি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? এই সাইটোলজি শব্দটা যদি আমরা ভাঙি তাহলে দুইটা জিনিস পাই। একটা হচ্ছে সাইটো, সাইটো মানে কোষ, এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান। এবং সাইটোলজির জনক কে? ফাদার অফ সাইটোলজি রবার্ট হুক। এটা আমরা একটু আগে পড়ে আসছি। সো সাইটোলজি এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ পাই। একটা হচ্ছে সাইটো, সাইটো মানে কোষ, আর লোগোস LOGOS, লোগোস মানে হচ্ছে জ্ঞান। এবং আমরা জানি ফাদার অফ সাইটোলজি বা কোষবিদ্যার জনক কে? রবার্ট হুক। রবার্ট হুক। আধুনিক কোষবিদ্যার জনক কার্ল সোয়ানসন। এইটা তোমাদেরকে একটু কনফিউশন হইতে পারে যে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক কার্ল সোয়ানসন। মনে থাকবে নামটা, কার্ল সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল সোয়ানসন। এমনিতে কোষবিদ্যার জনক রবার্ট হুক, কিন্তু আধুনিক মডার্ন সাইটোলজির জনককে কার্ল সোয়ানসন। এইটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, কার্ল সোয়ানসন। ওকে, এটাতে MCQ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল সোয়ানসন। এরপরে দেখো আমরা এখান থেকে একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল সোয়ানসন। এখন আমরা কোষতত্ত্ব পড়ব। কোষতত্ত্ব পড়ব। আচ্ছা এখন দেখো সেল থিওরি বা কোষতত্ত্ব। কোষতত্ত্বটা দেন কে? কোষতত্ত্বে দেন হচ্ছে সোয়ান, স্লেইডেন এবং ভার্চু। এই তিনজন ব্যক্তি মিলে আমাদের হচ্ছে সেল থিওরি দেন এবং কোষতত্ত্ব দেন। সেই কোষতত্ত্ব সম্বন্ধে এখন আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো কোষতত্ত্ব অনুসারে জীবন্ত সত্তার একক কোনটি বা গাঠনিক কার্যকরী একক হচ্ছে কোষ। কোষতত্ত্ব অনুসারে জীবন্ত সত্তার একক হচ্ছে গাঠনিক বা কার্যকরী একক হচ্ছে কোষ। এবং এখান থেকে আমরা দেখতেছি সোয়ান, স্লেইডেন এবং ভার্চু। সোয়ান, স্লেইডেন এবং ভার্চু এই তিনজন ব্যক্তি কোষতত্ত্বের জনক। ঠিক আছে, কোষতত্ত্বের জনক। সো এই যে সোয়ান, এই ব্যক্তিটা কি ছিলেন? ডাক্তার এবং প্রাণীবিজ্ঞানী ছিলেন। স্লেইডেন বোটানির শিক্ষক ছিলেন এবং ভার্চু বায়োলজিস্ট ছিলেন। ঠিক আছে, অর্থাৎ এই তিনজন ব্যক্তি মিলে কোষতত্ত্বটা দেন। কে কে? সোয়ান, স্লেইডেন, ভার্চু। সোয়ান কে ছিলেন? সোয়ান হচ্ছে তোমাদের ডাক্তার এবং প্রাণীবিজ্ঞানী ছিল। এবং স্লেইডেন হচ্ছে তিনি বোটানি বা উদ্ভিদবিদ্যার শিক্ষক ছিল। এবং ভার্চু এই ব্যক্তিটা বায়োলজিস্ট ছিল। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু দ্য সেল থিওরি জীবন্ত সত্তার একক গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে কোষ। এইটা হচ্ছে জীবন্ত সত্তার একক হচ্ছে গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে কোষ। এবং জীবনের মৌলিক একক হিসেবে তারা অভিহিত করেছেন কোষকে। বংশগতির একক বা জেনেটিক্সের একক হিসেবে কোষকে তারা ব্যাখ্যা করেছেন। এর পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়, বা আমরা
সেকেন্ড চ্যাপ্টারে পড়বো হচ্ছে মাইটোসিস মিওসিস, কোষ বিভাজনের মাধ্যমে তোমাদের হচ্ছে নতুন কোষের সৃষ্টি হয়। এরপরে তিনটা বেসিক জিনিস, সেটা হচ্ছে একক, জেনেটিক্স এবং বিভাজন। একক, জেনেটিক্স এবং বিভাজন, অর্থাৎ সেল থিওরি বা কোষতত্ত্বের যেটা রয়েছে সেটা থেকে আমরা কি জানতেছি, যে জীবন্ত সত্তার গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে কোষ, জীবনের মৌলিক একক কি কোষ, এবং বংশগতির একক হিসেবেও কোষকে তারা অভিহিত করেছেন। অর্থাৎ পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। আমরা দেখব যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে কোষ বিভাজন বা সেল ডিভিশন আমরা যেটা যখন পড়ব তখন কিন্তু আমরা দেখব যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হচ্ছে। সো এখান থেকে তিনটা বেসিক আইডিয়া আমরা পাইতেছি, সেটা হচ্ছে জীবনের যে একক হিসাবে তারা অভিহিত করেন জেনেটিক্স এবং বিভাজন, তিনটা বেসিক জিনিস তারা কোষতত্ত্বের মধ্যে দিয়ে আমরা পাইতেছি। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখব হচ্ছে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ, উদ্ভিদ বা প্রাণী কোষ আছে, ঠিক আছে। উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে উদ্ভিদ কোষ আলাদা এবং প্রাণী কোষ কিন্তু দুইটার ক্যারেক্টারিস্টিক্স আলাদা। সো এইভাবে আমরা ভাগ করতে পারি। এরপরে আদি এবং প্রকৃত কোষ। আদি এবং প্রকৃত কোষ, নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের কোষের নিউক্লিয় বস্তু কি সুগঠিত নয়, আর প্রকৃত কোষের নিউক্লিয়াসের গঠন সুগঠিত। দেহ বা জননের উপর ভিত্তি করে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু এই দুই ভাগে বিভক্ত কাজের ভিত্তিতে। সো এখানে আমরা কোষের প্রকারভেদ দেখলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে মনেরা, ব্যাকটেরিয়া রাজ্য মনেরা। ব্যাকটেরিয়া রাজ্য মনেরার এখানে কি ধরনের জীব থাকে? প্রোক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক, প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, আদি নিউক্লিয়াস যুক্ত জীব। এটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলোকে কি বলা হয়? প্রোক্যারিওটিক জীব। প্রো মানে হচ্ছে আদি এবং ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত কোষগুলোকে বলা হয়, কোষগুলো নিয়ে যে জীবটা গঠিত সেগুলো হচ্ছে মনেরা রাজ্যের জীব। ঠিক আছে, প্রো মানে হচ্ছে আদি এবং ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। এবার হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক জীব, ইউক্যারিওটিক জীব, ইউক্যারিওটিক জীবের মধ্যে তোমরা দেখতেছো কয়েক প্রকারের প্রকারভেদ আছে। একটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এগুলো ইউক্যারিওটিক জীব। ইউক্যারিওটিক জীব কয় প্রকার? আমরা দেখতেছি চার প্রকার। একটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। প্রোটিস্টা রাজ্যের মধ্যে কি কি অন্তর্ভুক্ত? শৈবাল, ডায়াটম এবং অ্যামিবা। শৈবাল, ডায়াটম এবং অ্যামিবা, এইটা কিন্তু প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এবং ফানজাইয়ের মধ্যে কি আছে? ছত্রাক। প্লান্টির মধ্যে কি আছে? মস, ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি, এগুলো কিন্তু প্লান্টি। এবং অ্যানিমেলিয়া যেটা হচ্ছে প্রাণী। সো আমরা দেখলাম যে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে প্রোক্যারিওটিক জীব। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত জীবগুলো মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এবং এরপরে আমরা দেখতেছি ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক জীব। ইউক্যারিওটিক জীব কোনগুলো? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত কোনগুলো? শৈবাল, ডায়াটম এবং অ্যামিবা। ফানজাইয়ের অন্তর্ভুক্ত হচ্ছে ছত্রাক। প্লান্টির অন্তর্ভুক্ত মস, ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি। এবং অ্যানিমেলিয়া যেটা প্রাণী। সো এই হচ্ছে তোমার রাজ্যের আমরা প্রকারভেদ আমরা পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে তোমার স্টেম সেল। সো স্টেম সেল কি? স্টেম সেল হচ্ছে তোমার, স্টেম সেলের বৈশিষ্ট্য কি? স্টেম সেলের বৈশিষ্ট্য হচ্ছে দে আর ভেরি হাইলি জেনারেটিভ, অর্থাৎ স্টেম সেল খুব দ্রুত কোষ সৃষ্টি করতে পারে, হাইলি জেনারেট করতে পারে। একটা কোষ থেকে, স্টেম সেল থেকে খুব দ্রুত জেনারেট হয় কোষ। সো দে আর ভেরি হাইলি জেনারেটিভ কোষ। হাইলি জেনারেটিভ কোষ, হাইলি জেনারেটিভ কোষ, অর্থাৎ স্টেম সেল যেগুলো রয়েছে সেই স্টেম সেলগুলো কীরকম? ভেরি হাইলি জেনারেটিভ, হাইলি জেনারেটিভ কোষ, হাইলি জেনারেটিভ কোষ। এবং এদের মধ্যে পার্থক্যমণ্ডিত না, ঠিক আছে,
টেকনোলজি ব্যবহার করে ওষুধ প্রয়োগ করে অন্য অঙ্গ সৃষ্টি করা যায়। স্টেম সেল, তুমি যদি স্টেম সেল দিয়ে টেকনোলজি, অর্থাৎ স্টেম সেলগুলো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্টেম সেলগুলো হাইলি জেনারেটিভ হয়। সো এই স্টেম সেল ইউজ করে তোমরা টেকনোলজি ব্যবহার করে অন্য অঙ্গ সৃষ্টির ক্ষেত্রে তোমরা কিন্তু এই স্টেম সেল ইউজ করতে পারবা এবং ভবিষ্যতে মাংস উৎপাদন সম্ভব স্টেম সেল থেকে। অর্থাৎ ছোট্ট একটা যদি স্টেম সেল নাও, সেটাকে যদি তুমি নার্চার করো টেকনোলজির সাহায্যে, সেখান থেকে তোমরা একটা নতুন অঙ্গ পর্যন্ত সৃষ্টি করা সম্ভব। এবং এইটা যেহেতু এই প্রযুক্তিটা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে এবং এই প্রযুক্তিটা যদি হাইলিভাবে ডেভেলপ করা যায় তাহলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাংস উৎপাদন করা সম্ভব। এরপরে দেখা যায় হার্ট, কিডনি, লিভার প্রতিস্থাপন করা সম্ভব হবে। অর্থাৎ স্টেম সেল টেকনোলজি থেকে আমাদের কারো যদি তোমার হার্ট, কিডনি, লিভার এগুলোতে তো অনেকের প্রবলেম হয় এবং যখন এগুলো প্রতিস্থাপন করার প্রয়োজন হয় তখন কিন্তু ডোনারের প্রয়োজন হয়। হ্যাঁ, মাঝে মাঝে ডোনার পাওয়া যায় এবং পাওয়া যায় না, এবং এর কারণে বহু মানুষ সাফার করে এবং একটা সময় পরে গিয়ে মৃত্যুবরণ করে। সো এই স্টেম সেল যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি যদি হাইলি ডেভেলপ হয়, এখন যে টেকনোলজি রয়েছে সেটা থেকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তো এইরকম যে ডিজিজগুলো, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এগুলো ফেলিওর করলে এই হার্ট, কিডনি, লিভার এগুলো কিন্তু প্রতিস্থাপন করা সম্ভব হবে স্টেম সেলের সাহায্যে। সো স্টেম সেলস আর ভেরি হাইলি জেনারেটিভ, এই কারণে এগুলো থেকে নতুন অঙ্গ সৃষ্টি করা সম্ভব হবে এবং টেকনোলজি ইউজ করে প্রচুর পরিমাণে মাংস উৎপাদন করা সম্ভব হবে। এবং স্টেম সেলস এই টেকনোলজি যদি আরও ডেভেলপ হয় তাহলে হার্ট, কিডনি, লিভার এগুলো প্রতিস্থাপন করা সম্ভব হবে এক সময়। কিন্তু এখনও হয়তো ওই পরিমাণে আমাদের টেকনোলজি ডেভেলপ হয় নাই। যখন ডেভেলপ হবে তখন আমরা স্টেম সেল ইউজ করে আমাদের অনেক প্রবলেম কিন্তু সলভ করে ফেলতে পারবো। সো হিউম্যান বডিতে স্টেম সেল কোথায় কোথায় থাকে? হিউম্যান বডিতে স্টেম সেল থাকে হচ্ছে লিভারে, বোন ম্যারোতে এবং স্কিনে। অর্থাৎ এই যে তোমার লিভার, বোন ম্যারো এবং স্কিন, এখানে রিজেনারেশন ফাস্টার হয়, অর্থাৎ অনেক তাড়াতাড়ি কোষ উৎপাদন সম্ভব। অর্থাৎ লিভারে থাকে, বোন ম্যারোতে থাকে এবং স্কিনে থাকে। হিউম্যান বডির 3 জায়গায় তোমার স্টেম সেল থাকে, একটা হচ্ছে লিভার, বোন ম্যারো এবং স্কিন। 3 জায়গায় লিভার, বোন ম্যারো এবং স্কিন, এই 3 জায়গায় তোমার হচ্ছে স্টেম সেল থাকে। এবং হচ্ছে দেখো এইগুলাতে রিজেনারেশন অনেক বেশি ফাস্টার। এরপরে কোথায় থাকে? ব্রেইন, কিডনি এবং হার্ট। ব্রেইন, কিডনি এবং হার্টে তোমার রিজেনারেশন একটু স্লো হয়ে থাকে, সো আমরা এখান থেকে দেখলাম যে রিজেনারেশন ফাস্টার হয় কোথায় কোথায়? স্টেম সেল যেখানে থাকে সেটা হচ্ছে লিভার, বোন ম্যারো এবং স্কিন। এরপরে রিজেনারেশন কোথায় স্লো হয় এবং খুব সম্ভবত টেন্ডস টু নেভার এবং হয়ই না, কোথায় কোথায়? তোমার হচ্ছে ব্রেইন, কিডনি এবং হার্ট, এগুলোতে রিজেনারেশন অতটা হয় না। কোথায় রিজেনারেশন কোথায় হয় ফাস্টার? লিভার, বোন ম্যারো এবং স্কিন, এগুলোতে রিজেনারেশন হয়, স্টেম সেল থাকে, সো এগুলোতে কোষ রিজেনারেশন হয়। কিন্তু রিজেনারেশন টেন্ডস টু নেভার কোথায়? ব্রেইন, কিডনি এবং হার্ট। ব্রেইন, কিডনি এবং হার্ট এই 3টা জায়গায় রিজেনারেশন হয় না বললেই চলে। ওকে, সো আমরা এখান থেকে আজকে যেগুলো পড়লাম সেগুলোর আজকে আমরা একটা সামারি করে ফেলি, ঠিক আছে? সো আমরা প্রথমে পড়লাম কি? প্রথমে আমরা পড়ছি হচ্ছে রবার্ট হুক সম্বন্ধে। রবার্ট হুক 1665 সালে তিনি মৃত কোষ আবিষ্কার করেন এবং তিনি লন্ডন রয়্যাল সোসাইটিতে তিনি কিউরেটর হিসেবে কাজ করতেন। তিনি 1665 সালে প্রথম মৃত কোষ আবিষ্কার করেন এবং মৃত কোষগুলো দেখতে কেমন তিনি বর্ণনা করেছিলেন যে জেলের যে প্রকোষ্ঠগুলো রয়েছে, মৌচাকের যে প্রকোষ্ঠগুলো রয়েছে, খোপ রয়েছে, সেগুলো হিসেবে বর্ণনা করেছিলেন। এবং এই তথ্যগুলো নিয়ে তিনি মাইক্রোগ্রাফিয়া বই রচনা করেন। মাইক্রোগ্রাফিয়া বইয়ে তিনি সর্বপ্রথম এই কোষের বর্ণনা দেন। মাইক্রোগ্রাফিয়া। সো এই বইয়ে তিনি সর্বপ্রথম মৃত কোষের বর্ণনা করেছিলেন। এই কারণে যেহেতু তিনি প্রথম কোষ আবিষ্কার করছিলেন, এই কারণে কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। সো কোষবিদ্যার ইংরেজি কি? সাইটোলজি। কোষবিদ্যার জনক কি? কোষবিদ্যার ইংরেজি কি? সাইটোলজি।
CYTOLOGY, সাইটোলজি। কোষবিদ্যার জনককে রবার্ট হুক। এবং এই সাইটোলজি শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দুইটা শব্দ পাই, একটা হচ্ছে সাইটো, সাইটো মানে কোষ, আর লগোস মানে জ্ঞান। সো এই দুইটা থেকে সাইটোলজি শব্দটা আসছে, ঠিক আছে। সো সর্বপ্রথম 1665 সালে রবার্ট হুক তিনি মৃত কোষ আবিষ্কার করেন এবং এই মৃত কোষ সম্বন্ধে তিনি কয়েকটা ইনফো দিয়েছিলেন। সেই কোষগুলো দেখতে কেমন ছিল? একদম মৃত প্রকোষ্ঠের মতো, জেলের যে খোপ 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 থাকে, মৌচাকের যে খোপ 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 থাকে, সেগুলো হিসেবে তিনি বর্ণনা করেছিলেন যে কোষগুলো দেখতে এইরকম। এগুলো তিনি মাইক্রোগ্রাফিয়া বইয়ে লিখছিলেন এবং এই কারণে তাকে বলা হয় কোষবিদ্যার জনক। কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য কি, কোষবিদ্যার জনক যদি রবার্ট হুক হয়, কিন্তু এমসিকিউয়ে কি আসে? আধুনিক কোষবিদ্যার জনককে। আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনককে, যেটা তোমরা দেখছিলা, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনককে তোমরা কমেন্টে জানাও। আধুনিক কোষবিদ্যার জনককে? কমেন্টে দ্রুত জানাও আধুনিক কোষবিদ্যার জনককে। তোমরা কে কে আছো ক্লাসে? স্বাধীন, তুমি বলতে পারবা আধুনিক কোষবিদ্যার জনককে? আচ্ছা, আধুনিক কোষবিদ্যার জনক কি? কার্ল সোয়ানসন, যেটা আমরা একটু আগে পড়ছিলাম, কার্ল সোয়ানসন। সো এইটা আমরা পড়ছিলাম, কিন্তু কার্ল সোয়ানসন হচ্ছে আমাদের আধুনিক কোষবিদ্যার জনক। ওকে, এরপরে আমরা পড়ছিলাম কি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস দিয়ে কি ব্যাখ্যা করা হয়? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস দিয়ে ব্যাখ্যা করা হয় যে পৃথিবীর সর্বপ্রথম যে কোষটা রয়েছে সেই কোষটা জড় পদার্থ থেকে সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। এই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস থেকে আমরা কয়েকটা ইনফো পাই। সেটা হচ্ছে তোমার হচ্ছে লাইটেনিং, বা আমরা যেটা বলি যে তোমার হচ্ছে ঝড় বৃষ্টির সময় কিন্তু বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, সেটা হচ্ছে লাইটেনিং। লাইটেনিংয়ের ফলে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এবং জলীয় বাষ্প এগুলো মিলে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল এবং অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ইনফো কি দিয়েছে এই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস? যে সমুদ্রের গভীর তলদেশে এই যে কার্বনের যে গঠন সেটা হয়েছিল। এরপরে সেখান থেকে কিন্তু আমরা দেখি যে পরবর্তী স্টেপে আরএনএর মাধ্যমে লাইফ শুরু হয়েছিল এবং পরবর্তীতে ডিএনএ সৃষ্টি হয়েছিল এবং তারপরে প্রকৃত কোষ এবং প্রথমে আদি কোষ এবং তারপরে প্রকৃত কোষ সৃষ্টি হয়েছিল। এভাবে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কিন্তু আমাদেরকে এই যে কোষ কিভাবে জড় পদার্থ থেকে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা করেছে, ঠিক আছে। এরপরে আমরা কোষ তত্ত্ব কিন্তু পড়েছিলাম। এরপরে আমরা কিন্তু কোষ তত্ত্ব পড়েছিলাম। সেই কোষ তত্ত্ব অ্যাকর্ডিং টু দ্য কোষ সেল থিওরি আমরা কি কি দেখছি? যে জীবন্ত সত্তার একক হিসেবে সেল থিওরি বর্ণনা করে কোষকে। অর্থাৎ কোষ কি? কোষ হচ্ছে জীবন্ত সত্তার একক। নাম্বার 2, জীবনের মৌলিক একক এবং জেনেটিক্সের একক। এই একক হিসাবে কোষ তত্ত্ব তোমার বর্ণনা করে। কোষ তত্ত্ব কে কে দিয়েছিলেন? সোয়ান, স্লেইডেন, ভার্চু। সোয়ান, স্লেইডেন, ভার্চু। সোয়ান, স্লেইডেন, ভার্চু। কোষ তত্ত্বের জনককে সোয়ান, স্লেইডেন, ভার্চু। এই তিনজন ব্যক্তি মিলে এই কোষ তত্ত্ব দিয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা স্টেম সেল সম্বন্ধে পড়াশোনা করছিলাম। স্টেম সেল জিনিসটা কি? স্টেম সেল হচ্ছে হাইলি জেনারেটিভ। অনেক তাড়াতাড়ি এই কোষগুলো থেকে নতুন কোষের সৃষ্টি হয়। এই স্টেম সেল এর বৈশিষ্ট্য কি? এরা হাইলি জেনারেটিভ। এই হাইলি জেনারেটিভ কোষগুলো কোথায় কোথায় থাকে? এই হাইলি জেনারেটিভ কোষগুলো হিউম্যান বডির কোন কোন জায়গায় থাকে? 3টা জায়গায় থাকে। একটা হচ্ছে লিভার, বোন ম্যারো এবং স্কিন। লিভার, বোন ম্যারো এবং স্কিন। লিভার, বোন ম্যারো এবং স্কিন। লিভার, বোন ম্যারো এবং স্কিন, এই জায়গাগুলোতে প্রচুর নতুন কোষের প্রয়োজন হয়, ঠিক আছে। নিত্য নৈমিত্তিক নতুন কোষের প্রয়োজন হয়। সো এই নতুন কোষগুলো স্টেম সেল থেকে তৈরি হয়। সো বডির 3টা জায়গায় তোমার স্টেম সেল থাকে। একটা হচ্ছে তোমার লিভার, বোন ম্যারো এবং স্কিন। এবং এখান থেকে একটু জেনে রাখার প্রয়োজন রয়েছে যে কোথাও এই জায়গাগুলোতে কোষ উৎপাদন হয়, নতুন কোষ এখানে উৎপাদন হয়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে রিজেনারেশন একদম স্লো, টেন্ডস টু নেভার। রিজেনারেশন হয় না,
কোন কোন জায়গাগুলোতে? ব্রেইন, কিডনি এবং হার্টে। ওকে, সো এই হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। সো এখান থেকে আরও একটা ইন্টারেস্টিং আমরা তথ্য কিন্তু শিখছিলাম, সেটা হচ্ছে স্টেম সেল যেহেতু অনেক বেশি হাইলি জেনারেটিভ, সো এইখান থেকে আমরা যদি টেকনোলজি ব্যবহার করতে পারি, সো স্টেম সেল ইউজ করে প্রচুর পরিমাণে মাংস উৎপাদন করা সম্ভব। এবং টেকনোলজি যদি আরও ডেভেলপ হয়, তাহলে যে ক্রিটিক্যাল ডিজিজগুলো রয়েছে তোমার হার্ট, কিডনি এবং লিভারে প্রতিস্থাপন করার প্রয়োজন হলে আমরা কিন্তু স্টেম সেল ইউজ করে হার্ট, কিডনি এবং লিভার প্রতিস্থাপন করতে পারবো, এবং অনেক যে দুরারোগ্য ব্যাধিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নিরাময় করতে সক্ষম হব। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। সো তোমরা যারা যারা ক্লাসটা করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে বাকি টপিকগুলো রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যারা যারা ক্লাসটা করছো অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।